প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি একটা বোর্ডের প্রশ্ন সলভ করবো আজকে। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। এই প্রশ্নটা আসছে যে রাজশাহী বোর্ড 2017 প্রশ্ন বলতেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 1/sin x, জি অফ এক্স ইকুয়াল টু 1/tan x, এবং আরেকটা উদ্দীপক দিয়েছে এইচ অফ এক্স অন এক্স। কতে বলতেছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্ডস টু 2 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস 5। তার মানে এখানে আছে যে ক নম্বর প্রশ্নটা এই উদ্দীপকের সাথে মিল নেই, নতুন করে একটা অঙ্ক দেওয়া। আর খ এবং গ দেখো উদ্দীপকের সাথে মিল আছে। খ বলতেছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স বাই জি অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো, ডিফারেন্সিয়েশন করতে বলছে। আর গ নম্বরটা বলছে দেখাও যে এইচ অফ এক্স প্লাস 1/এইচ অফ এক্স এর গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তো আমরা প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে যে মান নির্ণয় করতে বলছে, যে এখান থেকে লিমিট থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। তো আমি অঙ্কটা আগে তুলি, তারপর তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। তো অঙ্কটা বলতেছে কি, দেখো ক নম্বরে অঙ্কটা দেওয়া আছে যেটা লিমিট এক্স টেন্ডস টু 2 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস 5, এটা দেওয়া আছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যখন তোমরা বইয়ের অঙ্কগুলো করছো তখন দেখছো যে যদি রুট থাকে এরকম, তাহলে এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে আমাদের গুণ করতে হয়। মানে এখানে যে 3 মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস 5 আছে, এই যে রুট এক্স স্কোয়ার প্লাস 5 হওয়ার কারণে আমরা নিচে যে বিষয়টা আছে এইটার বিপরীত চিহ্ন দিয়ে, অর্থাৎ এখানে 3 মাইনাস আছে, আমরা 3 প্লাস দিয়ে উপর নিচে আমরা গুণ করব। এটা কিন্তু তোমরা যখন অঙ্কগুলো করছো, শুধু এই অঙ্ক না, যে কোনো অঙ্ক, শুধু লিমিটের অঙ্ক বলে কথা না, যে কোনো অঙ্ক যদি এরকম থাকে তাহলে এটা সহজ করার জন্য তোমরা করবে কি, এদের বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবা। তাহলে আমরা এখানে তাহলে কি করব সেটাই করব। তাহলে আমাদের এটাকে দেখো, এই লিমিট এক্স টেন্ডস টু 2, আমাদের এটাকে বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এই 4 মাইনাস এক্স স্কয়ার যা আছে তাই থাক। তাহলে এই যে 3 মাইনাস আছে, তাহলে এর বিপরীত চিহ্ন কি হবে, 3 প্লাস রুট এক্স স্কয়ার প্লাস 5, এটা হবে। তো আমরা নিচেও ঠিক একই কাজ করব, ওইটা দিয়ে আমরা উপর নিচে আমরা গুণ করব। তো এখন দেখো এটা তো ছিলই আমাদের, আর এটা যে নিছিলাম উপর নিচে গুণ করতে বলছি, তার মানে এই যে 3 প্লাস রুট এক্স স্কয়ার প্লাস 5। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, এখন এটা কিন্তু ব্যালেন্স হয়েছে। আমরা যদি এভাবে কাটাকাটি করি কিন্তু সমস্যা নেই, যেটা ছিল সেটা থাকে, অর্থাৎ ব্যালেন্স আছে। তাই কথা হচ্ছে যে আমরা কি করলাম, শুধু বললাম কি এই অঙ্ক না, যে কোনো অঙ্ক যদি হচ্ছে এরকম রুট থাকে, যে কোনো অঙ্ক, সেক্ষেত্রে করবে কি এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবা, তাহলে অঙ্কটা খুব দ্রুত সহজ হয়ে যাবে। আমি সেটাই করলাম। আমরা তাই করলাম কি, এখানে যে 3 মাইনাস আছে, তাই এই 3 মাইনাসের বিপরীত মানে কি 3 প্লাস, এই 3 প্লাস দিয়ে উপর নিচে আমরা গুণ করলাম। এখন খেয়াল করে দেখো, নিচে একটা সূত্র পড়ে কি, যদি এটা এ ধরি, তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস আছে বি। তার মানে নিচে একটা সূত্র পড়তেছে, কি সূত্র, এ প্লাস বি ইন্টু, এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র করি, তাহলে এটাকে এ ধরছি, তার মানে কি 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস 5, তারপর হচ্ছে কি হোল স্কোয়ার, এটা হলো। তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, সূত্র যেটা পড়ছিল। আর উপরেরটা ওরকম আমি রেখে দিলাম, কোনো কাজ আমরা করতেছি না, জাস্ট আমি নিচের কাজটা করতেছি। এই তো এখন দেখো এটা আমাদের হলো। এখন বিষয়টা হচ্ছে যে এই যে লিমিট এক্স টেন্ডস টু 2, তারপর খেয়াল করে দেখো এখানে যদি আমি উপরেরটা ওরকমই রেখে দিই, কোনো কাজই করতেছি না, উপরেরটা ওরকমই রেখে দিলাম। আর নিচেটা যেটা হলো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এখন কি এই 3 কে স্কোয়ার করলে 9 হয়, মাইনাস এই যে স্কোয়ারের আছে, আর এখানে আছে রুট আছে, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে শুধু এক্স স্কোয়ার প্লাস 5। আর যেহেতু মাইনাস আছে, তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5, এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো লিমিট এক্স টেন্ডস টু 2, এখানে খেয়াল করে দেখো যে 4 মাইনাস এক্স স্কোয়ার এরকম রেখে দিলাম, 3 প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 5 এরকম রেখে দিলাম, জাস্ট ওরকম রেখে দিচ্ছি। এখানে যেটা বিষয়টা আসতেছে,
9 থেকে যদি 5 বিয়োগ করো থাকে আছে 4, তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এখন কিন্তু তুমি এটা এবং এটা বসাতে কেটে দিতে পারো। যে কেটে দাও, তাহলে আমাদের কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 2 থাকলো মূলত 3 প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 5, এটা মূলত থাকলো। এখন তুমি যদি লিমিটটা বসিয়ে দাও, লিমিট 2 যদি এখানে বসিয়ে দাও, তাহলে 2 বসা দিলে 2 দুগুণে 4 হয়, 4 আর পাশে 9, রুট 9 করলে তার মানে কি হয়, তাহলে 3 প্লাস রুট 9 তার মানে 3 হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 3 প্লাস 3 মানে হচ্ছে 6, এটাই আমাদের এখানকার অ্যান্সার। আমাদের যে এখানকার মান নির্ণয় করতে বলছিল, সেই মান নির্ণয় করে আমরা দেখলাম যে এখানকার অ্যান্সার হলো কত, 6। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা পরে একটা অঙ্কে যাব। দেখো পরের অঙ্কটা বলতেছে যে মূল নিয়মে, তোমরা জানো মূল নিয়মে মানে গত ক্লাসে আমি এটা দেখাইছি তোমাদেরকে, বলতেছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স বাই জি অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো, মানে ডিফারেন্সিয়েশন করতে বলছে তোমাকে মূল নিয়মে। তো এফ অফ এক্সটা কি দেওয়া, দেখো এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে 1 বাই সাইন এক্স, আর জি অফ এক্স দেওয়া আছে হচ্ছে 1 বাই টেন এক্স। তা আমরা তাহলে মূল নিয়মে যে অঙ্কটা করতে চাই, তাহলে আমরা অঙ্কটা করি। দেখো তো তোমাদেরকে মূল নিয়ম অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে আমাদের কিন্তু মূল নিয়মে একটা সূত্র আছে। সূত্রটা এমন, যদি মনে করো যে এফ অফ এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে এফ এটাকে লেখা যায় যে এটা যে এফ প্রাইম এক্স সমান আমরা লিখতে পারি কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে কত এইচ, আর এখানে লিমিট হিসাবে এইচ টেন্স টু 0 হবে। এটা কিন্তু আমাদের মূল নিয়মের একটা সূত্র। তো আমাদের দেখো অঙ্কটা কি বলতেছে, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স বাই জি অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এফ অফ এক্স কি দেওয়া আছে 1 বাই সাইন এক্স। আমি একটু কাজ করিনি, সেটা হচ্ছে কি এফ অফ এক্স এর খ নম্বর সূত্রটা আমি জাস্ট ওখানে লিখে দিলাম, এটা খ নম্বর। তাহলে এফ অফ এক্স বাই জি অফ এক্স, তো দেখো তো এফ অফ এক্স এর মানটা দিয়ে আছে 1 বাই সাইন এক্স, আর জি অফ এক্স এর মানটা দিয়ে আছে 1 বাই টেন এক্স, 1 বাই টেন এক্স এটা দিয়ে আছে। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 1 বাই সাইন এক্স বাই 1 বাই টেন মানে কি লেখা যায়, কট লেখা যায়, কটকে কস বাই সাইন লেখা যায়, তাহলে কস এক্স বাই হচ্ছে কি সাইন এক্স, এটা আমরা লিখলাম। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে আমাদের কি আসে 1 বাই সাইন এক্স গুণন সাইন এক্স বাই কস এক্স, এটা মূলত আসলো। এটা কাটা গেল 1 বাই কস এক্স, আর 1 বাই কস কে লিখলে হয় কি সেক এক্স লেখা যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, তার মানে আমাদের যেটা দেওয়া ছিল এটাকে আমি সহজ করে সেক এক্স লিখলাম, সহজ করে নিলাম যে এফ অফ এক্স বাই জি অফ এক্স এর মানটা হচ্ছে কত হলো সেক এক্স। তাহলে এখন এই সেক এক্সটা ধরলাম হচ্ছে যে কোনো একটা কিছু ধরলাম, ধরি দেখো তাহলে আমরা কিন্তু পাইলাম হচ্ছে কি কোনটা, এই সেক এক্সটা, সেটা হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে কি জি অফ এক্স, এটার সময় কিন্তু আমরা সেক এক্স পাইলাম। তো আমরা এই সেক এক্সটাকে এরকম না স্টাইল ধরে এটা কোনো কিছু ধরলাম, ধরতে পারি যে পি ধরলাম, ধরি পি অফ এক্স সমান হচ্ছে সেক এক্স, এটা ধরে নিলাম। আসলে এটা এরকম ধর না ধরাচ্ছে, আমরা এটা সুন্দর করে পি অফ এক্স ধরলাম। তাই এখন যদি এই সেক এক্স কে ডিফারেন্সিয়েশন করা মানে এফ অফ এক্স বাই জি অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করা, আমরা এখন মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করব। তো এই যে পি অফ এক্স সমান সেক অফ এক্স লিখলাম, সেক এক্স লিখলাম। তো দেখো তো এখন যদি পি অফ এক্স প্লাস এইচ লিখি, তাহলে কি আমরা কি লিখতে পারবো, সেক এক্স প্লাস এইচ, জাস্ট এক্স এর পরিবর্তে আমি এক্স প্লাস এইচ লিখলাম। কেন লিখলাম, কারণটা হচ্ছে তোমাদেরকে আমি বলি, আমাদের সূত্রটা আছে মূল নিয়মের সূত্রটা আছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই হচ্ছে এইচ, আর লিমিট এইচ টেন্স টু 0 হবে, এইচ টেন্স টু 0 হবে। তো এখানে তো আর আমি পি এফ ধরি না, কারণ এফ বাই জি এখানে ছিল, যার কারণে নতুন একটা জিনিস ধরলাম পি অফ এক্স ধরলাম। তো পি অফ এক্স সমান যদি ধরে থাকে, তাহলে পি অফ এক্স প্লাস অবশ্যই এইচ নিতে হবে, কারণ এখানে তো এফ অফ এক্স ধরা আছে, এই জন্য এফ অফ এক্স প্লাস এইচ নিয়েছি। এখানে পি অফ এক্স ধরলাম, এই জন্য এটা লিখে নিলাম। ওকে, তো এখন আমি যদি সুতরাং যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই ডিডি এক্স, এক্স এর সাপেক্ষে যেহেতু বলছে, তো ডিডি এক্স পি এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে, তার আমি যে সূত্রটা লিখি এরকম করে, লিমিট এইচ টেন্স টু 0, সেটা হবে কি পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স বাই হচ্ছে এইচ। দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু সেটা বোঝো নাকি, আমরা এখানে লিখলাম যে পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স বাই হচ্ছে এইচ,
এটা আমরা সূত্র হিসাবে লিখে নিলাম। তো এখানে তাহলে কি করব, এই ddx, তাহলে এই পি অফ এক্স এর মান কত, sec x, তাহলে এখান থেকে এই sec x লিখে নিলাম ইকুয়াল টু, তাহলে লিমিট s টেন্স টু 0 আর মানটা আমি বসাই দেব। কি মান বসাবো দেখো, এই যে পি অফ এক্স প্লাস এইচ এর মান কিন্তু লেখা আছে sec অফ এক্স প্লাস এইচ, তার মানে sec x প্লাস এইচ লিখলাম, মাইনাস এই যে পি অফ এক্স তার মানটা হচ্ছে sec x, এই যে sec x বাই এইচ, এই যে লিখলাম। তো শিক্ষার্থীদের তোমাদেরকে বলি মূল নিয়মটাই হচ্ছে, মূল নিয়মের সূত্রটা হচ্ছে এইটা, যেটা আমি উপরে লিখছি, এটা কিন্তু মূল নিয়মের সূত্র। সেই মূল নিয়মের সূত্র হওয়ার কারণে আমরা কিন্তু তাহলে কি কি লাগবে, মূল নিয়মের সূত্র যদি এটা হয়ে থাকে কি কি লাগবে, পি অফ এক্স প্লাস এইচ লাগবে, পি অফ এক্স লাগবে, সেজন্য আমরা করলাম কি পি অফ এক্স প্লাস এইচ এরকম করে বের করে নিলাম। এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে ভেঙে ফেলবো, আমাদের যে ত্রিকোণমিতি নিয়ম অনুসরণ করে এটা ভেঙে ফেলবো। সেটা কিভাবে ভাঙবো দেখো, লিমিট h টেন্স টু 0 বা এখানে h, sec দেখো কার বিপরীত, sec কিন্তু হচ্ছে sin cos tan cot sec cosec, তার মানে এটা হচ্ছে cos এর বিপরীত, তাহলে sec কে ভাঙলে আমরা কিন্তু 1 বাই cos x প্লাস h হয়। দেখো এটাকে ভেঙে এটা হলো মাইনাস এই sec x কে ভাঙলে 1 বাই cos x হয়। জাস্ট ত্রিকোণমিতি অনুসরণ করে ভেঙে ফেললাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি লসাগু করব, এটাকে আমরা লসাগু করব। তাহলে লিমিট h টেন্স টু 0, এখানে h লিখলাম, লসাগু যদি আমি করে থাকি তাহলে লসাগু কি হবে, যেহেতু ভিন্ন ভিন্ন তার মানে cos x প্লাস h ইন্টু cos x, এটা আমাদের হচ্ছে লসাগু হবে। ওকে, এখন যদি এটা লসাগু হয়ে থাকে তাহলে আমাদের এটা দিয়ে এটা ভাগ করব, তাহলে থাকে হচ্ছে শুধু cos x, আর এখানে থাকে cos x চলে গেলে থাকলে হচ্ছে cos x প্লাস h, এটা থাকলো। দেখো বিষয়টা বুঝতে পারো নাকি। এখন আমরা একটা কাজ করতে পারি, যে এই যে জিনিসটা এটা কিন্তু নিচে নামাই দিতে পারি, নিচে নামে এটা নিচে নামাই দিতে পারি। তো যদি নিচে নামাই দিই তাহলে লিমিট h টেন্স টু 0, এইচ এর সাথে দিয়ে দিলাম cos, একটু হলো এখানে গুণ চিহ্ন, এটা গুণ cos x প্লাস h ইন্টু cos x, এটা করে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই এইচ ইন্টু এটা নিচে নামে যায়, এটা নিচে নামাই দিলাম। আর উপরে দেখো একটা সূত্র পড়ে, বা উপরে একটা পরে লিখি আমরা, উপরেটা cos x মাইনাস cos x প্লাস h। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু একটা সূত্র পড়তেছে, সূত্রটা হচ্ছে তোমরা জানো cos c মাইনাস cos d সূত্র। তো cos c মাইনাস cos d যদি সূত্র আমরা বের করতে চাই, আমরা কিন্তু একটা রিদম আকারে পড়তে পারি। কারণ sin c প্লাস sin d সূত্র হচ্ছে sin cos cos sin cos cos sin sin, তার মানে আমাদের এখানে কিন্তু একটা sin sin আসবে, মানে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, তাহলে সেটা আমরা বসাবো। যে শিক্ষার্থী বন্ধুদেরকে আমি আবার বলি, আমি ধরো সূত্রটা আমরা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি cos c মাইনাস cos d, এই সূত্রটা লেখা যায় যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এটা হচ্ছে sin cos c মাইনাস cos d সূত্র। খুব সহজে এটা মনে রাখা যায়, ঠিক আছে। তাহলে আমরা সেটা আমরা করব, তাহলে আমরা 2 sin c প্লাস d বাই 2, তাহলে উপরেরটা ক্যালকুলেশন করব আমরা। তো উপরেরটা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরেরটা যদি আমি ওই পেজে ক্যালকুলেশন করতে চাই, তো দেখো তাহলে কি হবে। তা আমরা এখান থেকে লিমিট h টেন্স টু 0 যা আছে তাই লিখলাম, বাই আমি কিন্তু এটা দেখাতে পারতেছি না, আমি নিজে এটাকে অঙ্কটা তুলে নিই, দরকার হয় অঙ্কটা আমি আবারও এরকম করে লিখে নিলাম তোমাদের সুবিধার্থে। আসলে ওই পেজে এরকম ছিল, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের ওই পেজটাই এইটা ছিল। তো এখন তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে উপরেটা আমি বলতেছি সূত্র ফেলবো, cos c মাইনাস cos d সূত্র ফেলবো। তো cos c মাইনাস cos d সূত্রটা কি বললাম, 2 sin c প্লাস d বাই 2, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এটা আমাদের মূলত সূত্র। তাহলে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d, তারপরে এটা আছে c, এটা আছে d, তাহলে x প্লাস h বাই 2, দেখো এটা লেখা যায় c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, d মানে এটা, তাহলে x প্লাস h মাইনাস x বাই 2, এটা আমরা লিখে নিলাম। এই শিক্ষার্থী দেখো আমি এরকম করে লিখে নিলাম। এখন থাকলো কি h ইন্টু cos x প্লাস h ইন্টু হচ্ছে cos x, এটা আমাদের এখানে থাকলো। এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু খেয়াল করে দেখো উপরে একটু ক্যালকুলেশন করা যায়,
লিমিট এইচ টেন্স টু 0, উপরে কি ক্যালকুলেশন করা যায়, এক্স আর এক্স কত 2x হয়, আর এখানে এইচ 2 দিয়ে ভাগ করলে 2x কে আমরা যদি এইভাবে লিখি দেখো তো বোঝো নাকি, এইটুকু ক্যালকুলেশন করে আমি লিখতে পারি এক্স প্লাস এইচ বাই 2, এটা কিন্তু আমি লিখতে পারি। আর এখানে এটা কাটা যে এখানে লিখতে পারি সাইন এইচ বাই 2। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এই যে 2 এই 2 এই যে সাইন এই সাইন একে ক্যালকুলেশন করে এক্স প্লাস এইচ বাই 2 করলাম, আর এটা ক্যালকুলেশন করে সাইন এইচ বাই 2 করলাম। ওকে, আর নিচে যেটা আছে এইচ ইন্টু কজ এক্স প্লাস এইচ ইন্টু হচ্ছে কজ এক্স, এটা আমরা লিখে নিলাম। এখন প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টা জানো, একটা সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সব সময় কাজে লাগে সূত্রটা, এক কথা লিমিটের সময় খুবই কাজে লাগে। সেই সূত্রটা হচ্ছে এমন, যদি লিমিট এক্স টেন্স টু 0 হয়, তো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। যদি লিমিট এক্স টেন্স টু 0 হয়, সাইন এক্স বাই এক্স 1 হয়, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেল দ্বারা যদি ভাগ হয়ে যায় তাহলে মানটা হচ্ছে 1 হয়। তাহলে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে দেখো এইচ বাই 2 আছে, অ্যাঙ্গেল এইচ বাই 2 আছে, তা আমরা এটাকে 1 বানানোর চেষ্টা করতেছি। অন্যগুলোতে দেখো মান বসালে সমস্যা নাই, তুমি এইচ এর মানটা যদি 0 বসাও, এখানে যদি বসাতে চাও, এখানে বসালে এখানে 0 হয়ে যায়, তাহলে এক্স প্লাস 0 সমস্যা হয় না। কিন্তু যদি তুমি এখানে এইচ এর মানটা যদি 0 বসাই দাও, তাহলে এখানে হচ্ছে কি হবে সাইন 0, আবার এখানে কিন্তু এইচ আছে একটা, যার কারণে এই এইচ এবং এই এইচ এ কিন্তু তার 0/0 চলে আসতেছে। দেখো এখানে তুমি যদি 0 বসাও, তাহলে এটা পুরোটা কি হবে 0 হবে, আর এটা পুরো 0 মানে কি পুরোটাই 0 হয়ে গেল। আবার নিচেরটা দেখো এইচ এর মানটা একটা এইচ আছে, একে যে 0 বানাও পুরোটাও 0 হয়ে গেল, তাহলে মূলত আসলে কি 0/0, আর 0/0 হলে তো সেটা আমরা জানি আনডিফাইন্ড হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যেমন যে লিমিট এই এইচ এবং এদেরকে একটু ভ্যানিশ করব, এইচ টেন্স টু 0, দেখো আমরা কাজ করতেছি সেটা হচ্ছে কি সাইন এইচ বাই 2 নিলাম, আর নিচে তোমাকে আমি বলছিলাম যে যদি আমাদের সূত্রটা এমন সাইন এক্স বাই এক্স, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করি তার মানটা 1 হয়। এখন খেয়াল করে দেখো এখানে এইচ বাই 2 আছে, তার মানে আমাদের এখানেও এইচ বাই 2 মান নিয়ে আসতে হবে, ঠিক আছে না, এইচ বাই 2 নিয়ে আসতে হবে। এখন এই সাইন বাই এইচ লিখছি এটা, বাই এখানকার এইচ এখানকার এইচ লিখছি। এখন দেখো আমি কিছু দুইটা বেশি লিখে ফেলছি, দুইটা ছিল না, দুইটা কিন্তু আমি বেশি লিখছি। এখন বিষয়টা হচ্ছে এটা বেশিও লিখি নাই, এই যে 2টা ছিল ওইটা কিন্তু নিচে চলে আসে, আবার এটা কিন্তু উপরে তুলে দিতে পারি, আবার কিন্তু এটা উপরে তুলে দিলে সে 2 ফিরে পাবে। তবে এই 2টাকে আমি নিচে নামাই দিছি, কেন নামাই দিছি কারণটা আমি বলছি, এখানে যেটা থাকবে সেটা যদি এখানেও থাকে তার মানটা 1 হয়, যার কারণে এই 2টা আমি এখানে কাজ করছি। ওকে, তার মানে একটু কাজ শেষ। কিন্তু আমরা লিমিটের যে বৈশিষ্ট্য বা ধর্ম, সেটা থেকে আমি কিন্তু জানি যে আমরা আলাদা আলাদা ভাবে লিমিট বসাতে পারি, সবাইকে কিন্তু আলাদা আলাদা ভাবে লিমিট বসাতে পারি। তো তার মানে এইটুকের কাজ, মানে এখানকার এইটা এবং এটা নিয়ে নিয়ে কাজ করলাম, বাকি থাকলো কোনটা, এইটা থাকলো বাকি, আর এইগুলো বাকি থাকলো। কারণ এদেরকে যদি আমি লিমিট বসাই, আলাদা করে কিন্তু বসানো যাবে, এটা আমাদের লিমিটের যে বৈশিষ্ট্য সেটা থেকে জানি, এক্স প্লাস এইচ বাই 2 বাই cos x ইন্টু cos x প্লাস এইচ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে cos x প্লাস এইচ এটা লিখলাম, সবকিছু লেখা হয়ে গেল। এখন জাস্ট আমি এখন যে বিষয়টা দেখাবো, এখন যদি লিমিট বসিয়ে দিই আমরা, এই জায়গাটা কি হবে বলতো, এই জায়গাটা 1 হবে না, এই জায়গাটায় 1 হবে, তো 1 আমি লিখে নিলাম। কেন 1 হবে বলছি, যদি এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা নিচে যদি ভাগ হয়ে যায় তার মানটা কিন্তু 1 হয়, এবং সেটা অবশ্যই x টেন্ডস টু 0 হওয়া লাগবে, তাহলে কিন্তু 1 হবে। তো সেই শর্তে কিন্তু এটুকুর মানটা 1 হয়, লিমিট বসালাম 1। এখন খেয়াল করে দেখো এই পাশে যে লিমিটটা বসাই, এইচ এর মানটা 0 এখানে বসাই, তাহলে এটা 0, তাহলে সাইন এক্স হবে শুধু, তাহলে উপরে হবে শুধু সাইন এক্স, আর নিচে দেখো কি হবে, এই যে খেয়াল করে দেখো এইচ এর মানটা তুমি 0 এখানে বসিয়ে দাও, তাহলে এখানে cos x হবে, তাহলে এখানে cos x পেলাম আর এখানকার cos x, তার মানে এখানে লেখা যায় কি cos স্কয়ার x, এটা কিন্তু আমরা লিখতে পারি cos স্কয়ার x। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো এইটুকের মান, এই পুরো এইটুকের মান হচ্ছে 1 গুণ, এখন লিমিটটা যদি আমি বসিয়ে দিই, এখানে এইচ এর মানটা যদি এখানে 0 বসিয়ে দিই, এটা 0, তাহলে উপরে থাকলো সাইন এক্স, আর এই cos x, আর এখানে যে আমি এইচ এর মানটা 0 বসালে এই cos x আর এই cos x cos স্কয়ার x হয়। এখন এরকম করে লিখলাম, এখন আর একটু কাজ করবো, সেটা অঙ্ক আমাদের হয়ে গেছে, তাহলে এই সাইন এক্স বাই আমি cos x লিখলাম,
ইন্টু 1/cos x লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা ছিল, এখানে কিন্তু cos স্কয়ার x দুইটা ছিল, আমি কিন্তু আলাদা আলাদাভাবে লিখলাম। এর সাথে একটা cos x দিলাম, এর সাথে একটা cos x করলাম। এখন দেখো এই sin x বাই cos x কে ক্যালকুলেশন করলে এটা কিন্তু tan x হয়, আর 1/cos x কে যদি তুমি উল্টায় দাও তো ওটাকে হয় কি sec x। তো এটাই আমাদের অ্যান্সার। তার মানে আমাদের এখানে sec x tan x। আমাদের যে মূল নিয়মে যে বিষয়টা, তার মানে যেটা করলাম, তার মানে এই পাশে আমাদের হইতেছিল যে ddx sec x, তা আমরা এটাও জানি, তার মানে এটা আমাদের আনসার হয়ে গেল। এই পাশে কিন্তু ddx sec x আসতেছিল, তো আমরা এখান থেকে দেখলাম যে মূল নিয়মে করলে তাহলে sec x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে sec x tan x হয়। এটা আমরা সূত্র হিসাবেও জানি, এটা কিন্তু সূত্র হিসাবেও আমরা জানি, সেটা আমরা মূল নিয়মে এটা প্রমাণ করলাম। এই শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন যে অঙ্কটা তোমাদের করাবো সে লাস্ট এখানকার অঙ্ক। এসব অঙ্ক ডিফারেন্সিয়েশন আসলে খুবই সোজা একটা অধ্যায়, এটা পারবা তোমরা। তো আমি এটা দেখালাম, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে গ নম্বরটা। গ নম্বরটা বলতেছে যে দেখাও যে এইচ অফ এক্স মানে এইচ অফ এক্স এর মান কিন্তু এক্স দেয়া, এ প্লাস 1/h অফ এক্স এর গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। দেখো গুরুমান তার লঘুমান অপেক্ষা কাছে ক্ষুদ্রতর, এটা তোমাকে দেখাতে হবে। তো এই অঙ্ক অলরেডি তোমাদেরকে আমি দেখাইছি, জাস্ট এই অঙ্ক না, মানে গুরুমান লঘুমান বের করার নিয়মটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো গ নম্বরটা তাহলে আমরা কি করব, গ নম্বরটা দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে কি দেখো, এইচ অফ এক্স সমান এক্স, এইচ অফ এক্স সমান এক্স। সুতরাং আমাদের আছে কত, এইচ অফ এক্স বের করতে হবে 1/h অফ এক্স, এটার কাজ করতে হবে। তো এই দেখাও যে এইচ অফ এক্স প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, এটার আমরা কাজ করব। তো আমরা এইচ অফ এক্স প্লাস 1/h অফ এক্স, তাহলে এইচ অফ এক্স এর মানটা দেখো এখান থেকে এক্স, আর 1/h অফ এক্স মানে 1/x, আমরা কিন্তু এটা লিখে নিলাম। তো আমরা এটাকে দেখো কোনো কিছু নাই, এজন্য ধরে নিলাম যে ধরি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এটা ধরে নিলাম। শিক্ষার্থী দেখো যে এটা আমাদের যেটা দেওয়া ছিল, এই যে এই রাশিটা, সেই রাশিটাকে আমি বা ফাংশনটাকে আমি এভাবে ক্যালকুলেশন করলাম, এইচ অফ এক্স এর মানটা এক্স বসালাম, তাহলে 1/h অফ এক্স এর মানটা 1/x বসালাম। ওকে, এখন আমরা করলাম কি এডিকশন ধরে নিলাম যে এফ অফ এক্স মানে সেটা, এটা আমরা ধরে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তার মানে আমরা মূলত কি আসতেছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। ওকে, এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা জানি যদি গুরুমান বা লঘুমান বের করতে চাই তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে তাকে দুইবার ডেরিভেটিভ করতে হয়, দুইবার। তো দুইবার ডেরিভেটিভ করি, তো প্রথমবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয়, এক্সটা হয়ে যায় 1, এক্স কে ডেরিভেটিভ করলে 1 হয়, আর 1/x আছে এটা ক্যালকুলেশন করলে 1/x² হয়, তোমরা এটা জানো। কারণ 1/x মানে কি, এক্স ইনভার্স, আর এক্স ইনভার্স কে ডেরিভেটিভ করা মানে হচ্ছে -1টা সামনে এসে ওখান থেকে 1 বিয়োগ হয়, অর্থাৎ -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, এটাকে যদি ক্যালকুলেশন করে -1/x² হয়, সেটা আমি 1/x কে একবার লিখে দিছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এবার আবার ডেরিভেটিভ করতে হয়, তোমরা জানো গুরুমান লঘুমানের জন্য 3বার ডেরিভেটিভ, 2বার ডেরিভেটিভ করতে হয়। আবার যে ডেরিভেটিভ করি দেখো এই 1টা কিন্তু থাকে না, তখন সেটা 0 হয়ে যায়, মাইনাস, এখন আমরা এটাকে ডেরিভেটিভ করব, এটা মানে কেমন, এটা যদি ক্যালকুলেশন করো মানে এটাকে কেমন হয় দেখো তো, এটা এরকম না, এটা আসলে এরকম 1/x² মানে এটাকে এরকম করে লেখা যায়। যদি এরকম করে লিখো তাহলে কি হয়, এই -2টা সামনে এসে এখান থেকে আগে বিয়োগ হয় মানে -3 হয়, অর্থাৎ মূলত এটা হয় ডিফারেন্সিয়েশন করলে। তাহলে কি করতে পারি, তাহলে এই মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হয়ে যায়, দিয়ে 2/x³ হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূলত দুইবার ডেরিভেটিভ করলে এটাকে, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে 2/x³ হয়, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম, এটা কিন্তু আলাদা, জাস্ট দেখালাম। এখন আমরা কি জানি, আমরা এখন তাহলে লিখতে 3 নম্বর ইকুয়েশন দিলাম না, দিয়ে এটা করি, 0 এর সাথে তো যোগ করলে ওইটাই হয়, তার মানে 2/x³, এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। ওকে, এটা আমরা 3 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে রাখলাম। এখন আমরা যেটা করব এখানে, আমরা জানি যে গুরুমান বা লঘুমান বের করার ক্ষেত্রে তোমাকে একটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে কি, লিখতে হয় যে গুরুমান ও লঘুমানের জন্য
লঘু মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 হয়, মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। তো সেক্ষেত্রে এখান থেকে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ডেরিভেটিভ কি পাইছি, 1 - 1 বাই এক্স স্কয়ার পেয়েছি, তার মানে এটুকু সমান 0 হবে। তার মানে এখান থেকে লিখতে পারি 1 - 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে লসাগু করি, লসাগু করলে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, বা এক্স স্কয়ার ইকুয়াল টু 1 হয়। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে এক্স এর মানটা যে প্লাস মাইনাস 1 সেটা কিন্তু আমরা বের করে নিলাম। এখন তোমাদের হয়তো মনে আছে, আমি তোমাদেরকে এর আগে দেখাইছি যে আমরা যখন এখন চেক করবো আসলে কোন মানের জন্য গুরু মান হয় আর কোন মানের জন্য লঘু মান হয়। তো এখান থেকে আমি এক্স এর মানটা বের করে নিলাম। এখন এই এক্স এর মানটা আমরা করব কি, এই যে সেকেন্ড ডেরিভেটিভ করছি মানে 3 নং ইকুয়েশনে মানটা বসাবো। ওকে, তা আমরা একবার যদি এক্স ইকুয়াল টু 1 হলে আমরা দুটো মান পেয়েছি, একটি প্লাস মাইনাস 1 পেয়েছি। এখন এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে আমরা কি লিখতে পারি, এফ ডাবল প্রাইম 1, মানে সেকেন্ড ডেরিভেটিভ যেটা করছি 3 নং ইকুয়েশনে আমরা কিন্তু মানটা বসাবো, বসে চেক করবো আসলে যে গুরু মান পাবো না লঘু মান পাবো ওই বিন্দুতে। তো যদি আমি ডাবল প্রাইম এখানে বসাই, এখানে মানটা 2/1 ক্যালকুলেশন করলে হয় আছে 2, যেটা আছে গ্রেটার দেন 0 পাই, গ্রেটার দেন 0। আমি বলছিলাম তোমাদেরকে যদি ডাবল ডেরিভেটিভ করি তার মানটা গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা লঘু মান পাবো, লঘু মান পাবো। তাহলে আমরা যেহেতু গ্রেটার দেন 0 হয়েছে, তার মানে ডাবল ডেরিভেটিভে, তার মানে আমি বলতেছি এখানে আমরা লঘু মান পাবো। তার মানে আমি এখানে লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে লঘু মান বিদ্যমান, লঘু মান বিদ্যমান, এটা লিখলাম। এটা লেখার পরে সুতরাং লঘু মান আমরা একটু বের করে নিই, লঘু মানটা কত হবে তাহলে, লঘু মানটা হবে, কেউ শিক্ষার্থী তোমরা জানো, সেই লঘু মানটা বের করার ক্ষেত্রে এই যে এক্স ইকুয়াল টু 1, সেই 1টা আমরা এই যে প্রথম যে ইকুয়েশনটা আছে এখানে বসাই দিতে হয়, এখানে কিন্তু বসাই দিতে হয়। তাহলে আমরা বিষয়টা কিন্তু দেখতেছি, প্রথমে কি করলাম, ফার্স্ট ডেরিভেটিভ করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, করে এখন হচ্ছে আমরা জানি গুরুমান লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0, তো ফার্স্ট ডেরিভেটিভ আমি 0 করে এক্স এর দুইটা মান পেলাম। এখন আমরা এই এক্স এর মানটা আমরা দ্বিতীয় যে ডেরিভেটিভ করছি একে কিন্তু বসাবো, এটা কি চেকিং অপশন বলা হয়, এটাকে বলা হয় চেকিং অপশন, মানে অর্থাৎ এখানে চেক করব যে আসলে মানটা কোন বিন্দুতে সেটা গুরুমান না লঘুমান পাবো। ওকে, তো আমরা এখানে দেখতেছি যে যখন মান চেক করতে যাচ্ছি তখন এক্স ইকুয়াল টু 1 যখন দ্বিতীয় ইকুয়েশনে বসালাম, দ্বিতীয় ডেরিভেটিভ বসালাম, তখন দেখতেছি গ্রেটার দেন 0 হচ্ছে। তো আমরা জানি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লঘু মান পাই। তাই সুতরাং লঘু মানটা কি হবে, লঘু মানটা হবে কি, এই যে 1টা পেয়েছি সেই 1টা আমরা এখানে বসিয়ে দেবো 1 নং এ, তো বসিয়ে দিলে আমাদের লঘু মান পাবো। তাই লঘু মানটা কত হবে, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু, দেখো এই অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স রাশিটা, তাহলে 1 প্লাস 1/1 মানে হচ্ছে 2। তার মানে এখানে দেখো আমরা লঘু মান পেলাম হচ্ছে 2। ওকে, তো এখন কথা হচ্ছে যে এক্স ইকুয়াল টু -1 হলে আমরা এটা বের করি, এক্স ইকুয়াল টু যে -1 হয়, তাহলে দেখো এফ ডাবল প্রাইম -1 ইকুয়াল টু, দেখো এই ইকুয়েশনটা আমাদের কি আছে 2/x³ আছে, 2/x³ আছে ডাবল প্রাইম, তাই 2/-1 কিউব, তো ক্যালকুলেশন করলে এটা হবে কত, -2, এটা লেস দেন 0। তা আমরা জানি যদি ডাবল প্রাইমে মান বসিয়ে যদি লেস দেন 0 হয় তাহলে বলি সেটা হচ্ছে কি গুরু মান পাবো। তাহলে আমরা এখানে বলতে পারবো যে সুতরাং x ইকুয়াল টু -1 বিন্দুতে, x ইকুয়াল টু -1 বিন্দুতে গুরু মান পাবো, গুরু মান বিদ্যমান, আমরা এটা লিখে নিলাম। ওকে, তাহলে এখন গুরু মানটা বের করি। তাহলে গুরু মানটা যদি বের করতেছে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু এই পেজেই করলাম, আমি অন্য পেজে গেলাম না, জাস্ট দেখো আমি তাহলে এখানে দেখলাম যে x ইকুয়াল টু যদি -1 হয় তাহলে সেক্ষেত্রে গুরু মান আমরা পাই, গুরু মান পাই, তাই গুরু মানটা আমরা বের করি। তো সুতরাং আমরা দেখুন গুরু মানটা বের করি, দেখো সুতরাং গুরু মান ইকুয়াল টু, তাহলে কত হবে, এই যে আমাদের যে ছিল এরকম x/1 + x, এটা যে ছিল সেটা নিয়ে আমরা কাজ করব। তো এটা দেখো তাহলে x এর মানটা তাহলে কি -1 বসাবো, -1 + 1/-1 ক্যালকুলেশন করলে দেখো -2 হয়। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল যে প্রশ্নটা এখন দেখো যে এই ফাংশনটার গুরুমানটা হবে কি লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। দেখো আমরা যে গুরুমানটা পেয়েছি সেটা কিন্তু -2, আর আগে যে আমরা লঘুমানটা পেলাম সেটা কিন্তু দেখো লঘুমানটা দেখাচ্ছি, লঘুমানটা দেখো এই যে +2, এই যে লঘুমান, লঘুমানটা কিন্তু +2,
আর আমাদের এখানে যে গুরুমানটা পাইলাম সেটা কিন্তু হচ্ছে -2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং যে এই ফাংশনটার ক্ষেত্রে হচ্ছে গুরুমানটা লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, তাহলে আমাদের এটা দেখানো হয়ে গেল। তার মানে আমি বলতে পারি সুতরাং গুরুমান, তাহলে মানে গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, এটা দেখানো হলো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখালে দিলাম, এই তো আমাদের অঙ্ক। তো ডিফারেন্সিয়েশন খুবই সোজা, আসলে তোমরা যদি একটু ভালো করে করো ইনশাআল্লাহ এখান থেকে খুব ফুল মার্কস অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই তো আজকের অঙ্ক শেষ হয়ে গেল। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এখন তোমরা লিভ নিতে পারো, যেহেতু অঙ্ক শেষ। আর কোনো প্রবলেম থাকলে বলো, আর না হয় লিভ নিতে পারো।